আমরা এটা শুনে আসছি যে যদি হায়ার রিটার্নস চাই তো বড় রিস্ক নিতে হবে, কিন্তু মনীষ পাবরাই তার বই দ্য ধান্ধো ইনভেস্টরে বলেছেন যে আমাদের বেশি রিটার্নস পাওয়ার জন্য বেশি রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। আপনি খুব অল্প রিস্ক নিয়েও প্রচুর পরিমাণে প্রফিট কামাতে পারেন, আর একে ধান্ধো ফ্রেমওয়ার্ক বলে। এই টেকনিকটাকে কাজে লাগিয়ে গুজরাটি, মারওয়ারি এবং সিন্ধিরা বিজনেস করে প্রচুর নাম কামিয়েছে। আর তাই আজকের ভিডিওতে আমরা ধান্ধো ইনভেস্টরের অ্যামেজিং সামারি এক্সপ্লেইন করব, যেখান থেকে আমরা ধান্ধো ফ্রেমওয়ার্কটি ভালো করে শিখব। আর এটাও জানবো যে কি করে তারা এত কম রিস্ক নিয়েও প্রচুর পরিমাণে প্রফিট গেইন করছে। এই বইয়ের মেন থিম হলো ভ্যালু ইনভেস্টিং, যা আমাদের শেখায় যে কোন ধরনের বিজনেসে আমাদের ইনভেস্ট করা উচিত ম্যাক্সিমাম প্রফিট গেইনের জন্য। গুজরাটি কমিউনিটির লোকজন সবসময় যে কোনো ধরনের বিজনেস অপরচুনিটির খোঁজ করে থাকে, যেখানে তারা যদি সাকসেসফুল হয় তাহলে তারা প্রচুর টাকা বানাবে, আর যদি ফেল করে তবেও তাদের খুব বেশি লোকসান হবে না। অর্থাৎ হেডস আই উইন, টেলস আই ডোন্ট লুজ মাচ। আর এইটাই হলো ধান্ধো স্টাইল। ইউএস এর প্রায় 1% পপুলেশন ইন্ডিয়ান, আর যার মধ্যে গুজরাটি প্যাটেলসের সংখ্যা খুবই কম। কিন্তু অ্যামেজিং ব্যাপার হলো যে এই অল্প সংখ্যক গুজরাটি প্যাটেলস আমেরিকার প্রায় 50% মোটেলস এর মালিক। মোটেল আর হোটেলের মধ্যে একটু ডিফারেন্স আছে। হাইওয়ের উপর তৈরি যে বিশ্রামের জায়গা রয়েছে তাকেই অ্যাকচুয়ালি মোটেলস বলে, তবে হোটেলের মতো অতটা ফ্যাসিলিটি সেখানে নেই। 1970s এর দশকে বেশ কিছু গুজরাটি প্যাটেলস হাতে কিছু টাকা নিয়ে আমেরিকায় পৌঁছায়, যারা খুব বেশি এডুকেটেড ছিল না, যার ফলে তারা এই অল্প নলেজের উপর বেস করে খুব বড় কোনো হোয়াইট কলারের জব পেত না। ঠিক সেই সময় হাই ইনফ্লেশনের জন্য পেট্রোলের দাম প্রচুর বেড়ে যায়, ফলে লোকজন খুব বেশি ট্রাভেল করা প্রায় বন্ধ করে দিয়েছিল, যা ডিরেক্ট ইম্প্যাক্ট মোটেলের বিজনেসে পড়েছিল। লোকজন যেহেতু ট্রাভেল খুব কম করছিল, সেহেতু মোটেলসের দাম অনেক নিচে নেমে গেছিল। আর সেই সময় যারা মোটেলসের কেনাবেচা করছিল তাদের ব্যাংক 90% পর্যন্ত লোন দিচ্ছিল। যেহেতু গুজরাটিদের কাছে বেশি টাকা ছিল না, তাই তারা ব্যাংকে গিয়ে লোন নিয়ে প্লাস তাদের কিছু জমানো টাকা দিয়ে মোটেলস কেনা শুরু করেছিল, কারণ তারা জানতো যে তাদের হারানোর আর কিছুই নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এটা জানতো যে আজ না হোক কাল মোটেলসের বিজনেস গ্রো করবেই করবে। ফাইনালি অয়েল ক্রাইসিস শেষ হলো এবং পেট্রোলের দামও কমলো। লোকজন আগের মতো আবার ট্রাভেল করা শুরু করলো, সো তাদের বিজনেসে একদম বুম আসলো। এখন আমরা দেখবো ক্লাসিক ধান্ধো ফ্রেমওয়ার্কটি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। বিজনেসের 6টি এমন রুলস, যেই রুলসগুলো অ্যাপ্লাই করে আপনি যে কোনো বিজনেস থেকে প্রফিট কামাতে পারবেন খুব কম রিস্ক নিয়ে। রুল নাম্বার 1, বাই এক্সিস্টিং বিজনেস। এই ফ্রেমওয়ার্কের প্রথমে স্টেপই হলো এমন বিজনেসে ইনভেস্ট করুন বা কিনুন যেই বিজনেস আগে থেকেই এক্সিস্ট করছে, কারণ যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে প্রচুর টাইম এবং এফোর্ট লাগে। এই এফোর্ট দেওয়ার পরেও কোনো গ্যারান্টি নেই যে এই বিজনেস সাকসেসফুল হবে কি হবে না। এই জন্যই প্যাটেলসরা এক্সিস্টিং বিজনেসের উপর ইনভেস্ট করা শুরু করেছিল, নতুন কিছু শুরু না করে। তারা ইনোভেশনের উপর বেশি জোর দেয়নি, কারণ এটা করতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। তাই আপনাকেও এমন বিজনেসে ইনভেস্ট করতে হবে যেই বিজনেস অনেক বছর ধরে চলে আসছে। রুল নাম্বার 2, ইনভেস্ট ইন সিম্পল বিজনেস। ওয়ারেন বাফেট বলেন যে আমাদের এমন বিজনেসে ইনভেস্ট করতে হবে যা রেট অফ চেঞ্জ ভীষণ স্লো। ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ড, কোকোকোলা অ্যান্ড অ্যাপেল। এই ধরনের বিজনেস বহু বছর ধরে চলে আসছে, যা ভবিষ্যতেও চলবে। অন্যদিকে এমন অনেক টেক কোম্পানি আছে যাদের রেট অফ চেঞ্জ প্রচুর হাই, যাদের কোনো স্টেবিলিটি নেই, অর্থাৎ আজ আছে কাল নাও থাকতে পারে। এমন বিজনেস থেকে দূরে থাকুন। আগে আমরা ওরকুট ইউজ করতাম, আজ ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করি, কে জানে কাল কি আসবে। তাই আমাদের টাকা এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যেই কোম্পানির প্রোডাক্টে রাতারাতি কোনো চেঞ্জ হয় না। রুল নাম্বার 3, বাই বিজনেস উইথ হেভি ডিসকাউন্ট। যখন সবাই লোভে পড়ে ইনভেস্ট করছে তখন আপনি একটু ভয়ে থাকুন, আর যখন সবাই ভয়ে ভয়ে রয়েছে তখন আপনি একটু লোভী হয়ে যে কোনো স্টক কম দামে কেনার চেষ্টা করুন। কোম্পানির স্টক ঠিক সেই সময় কেনা উচিত যেই সময় মার্কেট অনেক ডাউন আছে। আজ না হোক কাল ঠিক ওপরে উঠবেই। কোনো ক্রাইসিস বা রিসেশন আজ পর্যন্ত টিকতে পারেনি। এর মানে এই না যে হুটহাট করে যে কোনো কোম্পানির স্টক কম দামে কেনা উচিত। সেই সব কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যারা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। রুল নাম্বার 4, ধান্ধো আরবিট্রেজ। মনে করুন আজ আপনি একটি 50,000 টাকাতে স্টক কিনলেন, যা পরের বছর 60,000 টাকায় পৌঁছে গেল। এই ক্ষেত্রে আপনি সেই শেয়ার বিক্রি করে এক বছরে 10,000 টাকা প্রফিট করলেন। অন্যদিকে আপনি এক শহর থেকে 5,000 টাকার একটি প্রোডাক্ট কিনে অন্য শহরে 7,000 টাকায় বিক্রি করলেন, সেই ক্ষেত্রে আপনার 2,000 টাকা প্রফিট হচ্ছে। অর্থাৎ টাইম আর প্লেসকে কাজে লাগিয়ে আপনি বেশি প্রফিট গেইন করছেন, যাকে আরবিট্রেজ বলে। রুল নাম্বার 5, বাই বিজনেস উইথ মোট। আপনি কোনো বিজনেস স্টার্ট করলে ভালো করে চেক করুন যে এমন কি কি ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন আপনার বিজনেসে আছে যেগুলো আপনাকে আপনার কম্পিটিটরস থেকে অনেক এগিয়ে রাখবে, যাকে অথর মোট বলছেন। আপনি ম্যাকডোনাল্ডস এর এক্সাম্পলই নিন। এই কোম্পানি বছরের পর বছর ধরে সেম প্রোডাক্ট ডেলিভার করছে। এমন না যে ম্যাকডোনাল্ডস এর থেকে বেটার বার্গার আপনি কোনোদিনই খাননি। ইনফ্যাক্ট রাস্তার ধারে ছোট ছোট দোকানে ম্যাকডোনাল্ডস এর
থেকেও বেশি টেস্টি অনেক বার্গার পাওয়া যায়। কিন্তু এরপরেও কেন লোকজন ম্যাকডোনাল্ডসেই যেতে বেশি পছন্দ করে? তারা তাদের ব্র্যান্ড ইমেজ এতটাই এগিয়ে রেখেছে যে আপনি চাইলেও তাকে ইগনোর করতে পারবেন না। ম্যাকডোনাল্ডসের আউটলেটে গিয়ে খেলে আমরা একটু নিজেকে ভালো ফিল করাতে পারি। রুল নাম্বার 6, বেটস হেভিলি হোয়েন ওয়ার্ডস আর ইন ইউর ফেভার। চলুন একটি বেট লাগানো যাক। মনে করুন আপনার কাছে 100 টাকা আছে। যদি হেড পড়ে তাহলে আপনার টাকা ডাবল হবে, আর যদি টেল পড়ে তাহলে আপনার ইনভেস্ট করা সমস্ত টাকা নষ্ট হবে। এই সিচুয়েশনে আপনি একটি সিঙ্গেল বেটের উপর কত টাকা লাগাবেন? ওয়েল, অথর আমাদের একটি ফর্মুলা ইউজ করতে বলেছেন যাকে কেলি ফর্মুলা বলে। এই ফর্মুলাতে বলা আছে যে অডস যখন আপনার ফেভারে আছে তখন আপনি যত পারেন ইনভেস্ট করুন। এই অবস্থায় আপনার 20% টাকা একটি সিঙ্গেল বেটে লাগানো উচিত। 100 টাকা থাকলে সেখান থেকে 20 টাকা ইউ ক্যান বেট অন দ্যাট।